পাচ্ছ সবাই? কথা শোনা গেলে একটু রেসপন্স করে জানাও। রিফাত, আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, আজকে আমরা কমন কার্ডিওভাস্কুলার ডিজিজ শেষ করেছি, তাই না? আজকে আমরা একটা কমন নিউরোলজিক্যাল ডিজিজ এলডারলি ডিজিজটা নিয়ে পড়বো, এবং তোমরা সবাই জানো কমন ডিজিজ ইন এলডারলি ইজ নেমড অ্যাজ এ স্ট্রোক। তোমরা তোমাদের ফিজিওথেরাপি কিছুদিন পর থেকেই তোমাদের স্ট্রোক সম্পর্কে একটা ধারণা হয়েছে, তাই না? একেবারে প্র্যাকটিক্যাল ধারণা। ইনফ্যাক্ট তোমরা ক্লিনিক্যাল প্লেসমেন্টও করেছো নিউরোলজি, যেখানে তোমরা অনেক অনেক স্ট্রোক কেস দেখেছো। সো স্ট্রোক কেস যেহেতু তোমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখেছো, সো এখন এই বিষয়টা তোমরা কোরিলেট করতে পারবা খুব সহজে, আই হোপ। মানে যে কোনো একটা বিষয় যদি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন হয়, সেই বিষয়ের আন্ডারস্ট্যান্ডিং অনেক ডেপথ হয়, অনেক বেশি ডিপ হয়, এটা আমি বিশ্বাস করি। সো স্ট্রোক পেশেন্ট তো তোমরা সবাই দেখেছো, তাই না? স্ট্রোক সম্পর্কে কিছু কথা আমাকে কেউ একটু বলো, ওভারঅল কিছু তথ্য শেয়ার করো আমার সাথে। আচ্ছা, তাহলে স্ট্রোক আসলে ব্রেইনের ক্ষতিগ্রস্ততা, এবং এটার এন্টায়ারলি ইট ইজ অরিজিনেটেড অর কজড বাই ভাস্কুলার কজ, তাই না? যখন ভাস্কুলারিটির কোনো সমস্যা, আইদার সেখানে রক্তক্ষরণ অথবা ল্যাক অফ ব্লাড সাপ্লাই, বাধা, তো এর মূল কারণ হচ্ছে রক্তজনিত সমস্যা, পারফিউশনের সমস্যা। যখন নার্ভাস সেল যখন পারফিউশন কমে, মানে পারফিউজড হয় না, হ্যাঁ, ব্লাড পারফিউশন যখন হয় না, তখনই স্ট্রোক হয়। আর স্ট্রোক মানে কি? পার্মানেন্ট ড্যামেজ, তাই না? স্ট্রোকের পরবর্তী যে নিউরোলজিক্যাল যে ড্যামেজ হয়, সেটা পার্মানেন্ট ড্যামেজ। কারণ আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে টিস্যু, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্ট্রাকচার, সেগুলো বিশেষ করে নিউরন যদি ড্যামেজ হয়, সেটা রিজেনারেশন হয় না। তার কারণ হচ্ছে নিউরাল নার্ভাস সিস্টেমে যে সাপোর্টিং সেল অলিগোডেন্ড্রোসাইটস, আর পেরিফেরাল নার্ভাস সিস্টেমে হচ্ছে সোয়ান সেল, এদের প্রলিফারেশন হয়। বাট অলিগোডেন্ড্রোসাইট এবং অন্যান্য যে নার্ভাস সেল, সাপোর্টিং সেল, যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অবস্থিত, এদের প্রলিফারেশন হয় না, বা এরা পার্মানেন্ট একটা ড্যামেজ প্রসেসের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি স্ট্রোক। তবে স্ট্রোক নিয়ে আমরা যদি এভাবে বলি, তাহলে কিছুটা হতাশা চলে আসে যে অ্যাজ ইট ইজ এ ডিজিজ অফ পার্মানেন্ট ড্যামেজ, সেই ক্ষেত্রে তাহলে সেখানে আশা কোথায়, হোপ কোথায়? যেহেতু পার্মানেন্ট ড্যামেজ চলেই আসে, সেহেতু তাহলে কি নিয়ে আমরা কাজ করবো? যেহেতু ন্যাচারাল রিকভারি সম্ভব না, সো হোয়াট শুড উই ডু? আমাদের রুল কোথায়?
আমাদের রোল বোঝার জন্য আসলে এর ফিজিওলজি বোঝাটা খুব জরুরি। স্ট্রোকের প্যাথোফিজিওলজি বোঝাটা খুব জরুরি। আচ্ছা যাই হোক, আমি পরবর্তীতে আসছি। কয়েকটা কমন নিউরোলজিক্যাল কন্ডিশন যেটা বয়স্কদের ক্ষেত্রে আমরা দেখে থাকি অ্যাকর্ডিং টু লিটারেচার আর অ্যাজ ফলোজ, যেমন স্ট্রোক, পার্কিনসন, ডিমেনশিয়া। খুব কমনলি আমরা যে ডিমেনশিয়াটা ডিল করি সেটা হচ্ছে অ্যালজিমার ডিজিজ, নিউরোপ্যাথি, তারপর কিছু ডিজেনারেটিভ ডিজিজ আছে, তার মধ্যে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, ব্রেন ক্যান্সার এবং ট্রমাটিক ব্রেন ইনজুরি। সো দিজ আর ভেরি কমন কন্ডিশন, যেটা বয়স্কদের ক্ষেত্রে খুব কমনলি দেখা যায়। এছাড়া আরো কিছু কন্ডিশন আছে, তবে দিজ আর দ্য মোস্ট কমন। এই ক্লাসটা শেষ করতে হয় বা 2টা বা 3টা সেশন লাগবে। আচ্ছা, ডেফিনিশন সবাই জানো। Any abnormality of the brain resulting from pathologic process of the blood vessels. আমরা এভাবে ডিফাইন করতে পারি, any abnormality in the brain resulting from the pathologic process due to the blood vessels. American Heart Association এবং American Stroke Association তারাও ডিফাইন করার চেষ্টা করেছে স্ট্রোককে। The Stroke Council of the American Heart Association and American Stroke Association convened a writing group to develop an expert consensus document for an updated definition of stroke for the 21st century. They central nervous system infraction as brain, spinal cord, or retinal cell death, attributable to ischemia based on neuropathological, neuroimaging এবং clinical evidence of permanent injury. তারা এভাবে ডিফাইন করেছে। এটা যদি সহজভাবে যদি বুঝিয়ে বলি সেটা এরকম দাঁড়ায় যে তারা বলেছে যে স্ট্রোক হচ্ছে ব্রেইন, স্পাইনাল কর্ড এবং রেটিনা, এই এই যে কোনো স্ট্রাকচারে যদি সেল ডেথ হয় attributable to ischemia based on neuropathological, neuroimaging and clinical evidence. এখানে শুধুমাত্র ডেফিনেটলি সেখানে ভাস্কুলারিটির সমস্যা থাকবে এবং ব্রেইন, স্পাইনাল কর্ড or retinal cell death থাকবে, তবে it must be proved by the neuropathological findings, neuroimaging and clinical evidence. শুধুমাত্র নিউরোইমেজিং দ্বারা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। শুধুমাত্র প্যাথোলজিক্যাল, নিউরোপ্যাথোলজিক্যাল যে ডায়াগনস্টিক মেজার্স আছে শুধুমাত্র সেগুলো দিয়েও করতে পারবো না, আবার দিয়েও শুধুমাত্র সাইন সিমটম দেখে আমরা কিন্তু স্ট্রোক ডিটারমাইন করতে পারবো না। তো যখন এই 3টা প্যারামিটারে আমরা কোনো পজিটিভ বিষয় দেখবো তখনই আমরা সেটাকে স্ট্রোক বলে জানবো। আচ্ছা, আরেকভাবে বলা যায় যে সাডেন লস অফ নিউরোলজিক্যাল ফাংশন অফ দ্য হুইচ ইজ দ্য হলমার্ক অফ দ্য সেরিব্রোভাস্কুলার ডিজিজ। যেহেতু স্ট্রোক STROKE স্ট্রোক মানেই হচ্ছে সাডেন, স্ট্রোক শব্দের অর্থ হচ্ছে সাডেন। তো যেহেতু স্ট্রোকের মধ্যে একটা সাডেন বিষয় আছে যে হঠাৎ করেই যে পেশেন্ট হি অর শি ওয়াজ কোয়াইট নর্মাল
মেবি রাতের বেলা ঘুমাচ্ছে সে একদম ছিল পরে লঙ্গার পিরিয়ড অফ টাইম সে হয়তো বা হার্ট ডিজিজে ভুগছিল পরে লঙ্গার পিরিয়ড অফ টাইম বাট স্ট্রোক যে ইনসিডেন্ট যে প্যারালাইসিস যে বিষয়টা আসে সেটা একেবারেই হঠাৎ করে আসে। তো এই হঠাৎ করে নিউরোলজিক্যাল ফাংশন চলে আসা এটা একটা হলমার্ক সাইন অফ সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক। কিছু কিছু ডিজিজ দেখবা যে প্রায় স্ট্রোকের মতো কাছাকাছি কিছু কন্ডিশন আছে যেগুলোর অনসেটটা হয় গ্র্যাজুয়াল অনসেট। হ্যাঁ, যেমন আজকে কিছু সমস্যা দেখা দিল, আগামীকাল আস্তে 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 বাড়ছে, এক সপ্তাহের মধ্যে আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে, এক মাসের মধ্যে এমন খারাপ যে একেবারে বিছানায় শুয়ে পড়লো, হয়তোবা তার হেমিপ্লেজিয়াই ডেভেলপ করেছে, কিন্তু গ্র্যাজুয়াল বেসিসে, সেটা কিন্তু স্ট্রোক না। সেটা অন্য কিছু। স্ট্রোকের বিষয়টা একেবারে সাডেনলি আসবে, এটা একটা মানে এটা খুবই একটা স্ট্রং সাইন তোমাদের, তোমরা যদি ডায়াগনোসিস এর ক্ষেত্রে যাও। আমাদের ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় যে অলরেডি পেশেন্ট গুলো আমাদের কাছে ডায়াগনোসড হয়ে আসে, যার ফলে আমরা খুব সহজেই বুঝতে পারি বা রিফাইন্ড হয়ে আসে অলরেডি। তারা একটা একটা প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস থেকে রিফাইন্ড হয়ে আমাদের কাছে আসে। আমরা আমরা টার্সিয়ারি লেভেলে বা সেকেন্ডারি লেভেলে যখন আমরা তাদেরকে মানে ঠিক গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট এরিয়াতে আমরা যখন দিই, তখন এরা একটু রিফাইন্ড হয়ে আসে। হ্যাঁ, অলরেডি ডায়াগনোস হয়ে আসে এবং রিফাইন্ড হয়ে আসে, যার ফলে আমাদের কিন্তু এই প্যারাটা নিতে হয় না। কিন্তু তুমি যখন কমিউনিটি, তুমি কোনো তোমার পার্সোনাল কোনো এরিয়াতে প্র্যাকটিস করবা, কিংবা তুমি কোনো হসপিটাল যেখানে তুমি একজন ফার্স্ট কন্ট্যাক্ট প্র্যাকটিশনার হিসেবে কাজ করবা, তখন কিন্তু পেশেন্ট তোমার কাছে সরাসরি চলে আসবে। সরাসরি চলে আসলে তোমাকে প্রাইমারি একটা ধারণা করতে হবে, এরপরে নিউরো ইমেজিং এর ব্যবস্থা করতে হবে এবং নিউরো যে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করবা। নিউরো ইমেজিং দেখবা, ইমেজ গুলো দেখবা, সেখানে স্ট্রোকের ফাইন্ডিংস আছে কিনা, নিউরো প্যাথোলজিক্যাল যে ইস্যু গুলো আছে সেগুলো দেখবা, এবং তুমি ক্লিনিক্যালি অ্যাসেসমেন্ট করে তুমি একটা ডিসিশনে যাবা যে ওয়েদার ইট ইজ স্ট্রোক অর সামথিং এলস। অনেক ডিজিজ আছে যেগুলো প্রায় স্ট্রোকের মতো সিমটম, কিন্তু স্ট্রোক না। কারণ স্ট্রোক হতে গেলে সেটা হতে হবে ভাস্কুলারিটি রিলেটেড কোনো সমস্যা, আইদার সেটা হেমোরেজ অথবা ইসকেমিয়া। আচ্ছা, কিছু ফ্যাক্ট আমি বর্ণনা করি যেগুলো তোমাদের গবেষণার কাজেও লাগতে পারে। স্ট্রোক হচ্ছে থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ সারা বিশ্বে, থার্ড মোস্ট কমন কজ অফ ডেথ and the most common disabling neurological disorder in Western civilized countries, where an increasing proportion of people survive to old age. যেই কমিউনিটিতে যারা যারা যেই সকল কমিউনিটি তাদের মধ্যে ওল্ড এজের সংখ্যা অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই স্ট্রোক হচ্ছে মোস্ট কমন কজ অফ ডিসএবিলিটি। দিস ইজ দ্য ফার্স্ট কমন কজ, প্রথম কজ, ডিসএবিলিটির প্রথম কজ হচ্ছে স্ট্রোক, আর মৃত্যুর থার্ড কজ, থার্ড মোস্ট কমন কজ হচ্ছে মৃত্যুর জন্য সারা বিশ্বে, এবং বাংলাদেশেও একই সিমিলার সিনারিও, সেম। Its incidence increase with age and it's somewhat higher in men than in women. যত বয়স বেশি হয়, বয়সের সাথে সাথে স্ট্রোকের প্রবণতা বাড়তে থাকে। এগুলো কিন্তু এভিডেন্স বেসড কথা, এটা কোনো অ্যাজাম্পশন না, এটা আমার বা তোমার বা কোনো সিম্পল অ্যাজাম্পশন না। দিজ আর এভিডেন্স বেসড ইনফরমেশনস। সো বয়সের সাথে একটা কোরিলেশন আছে, বয়সের সাথে স্ট্রোকের একটা পজিটিভ কোরিলেশন আছে। পজিটিভ কোরিলেশন মানে হচ্ছে বয়স যত বাড়বে স্ট্রোকের প্রবণতা তত বেশি বাড়ে। বেশি বয়স্কদের মধ্যে স্ট্রোকের প্রবণতা বেশি থাকে। তার মানে কি এই যে অল্প বয়সে স্ট্রোক হয় না? হয় অবশ্যই, তবে যারা বয়স বেশি তাদের মধ্যে স্ট্রোকের সংখ্যাও বেশি। এক্সেপশন কিছু থাকে, একেবারেই অল্প বয়সে অনেক সময় স্ট্রোক হতে পারে, বাচ্চাদেরও স্ট্রোক হতে পারে। এবং আরেকটা তথ্য, ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে ইট ইজ হায়ার ইন মেন দ্যান ইন উইমেন। পুরুষদের স্ট্রোকের প্রবণতা বেশি, মহিলাদের স্ট্রোকের প্রবণতা কম। এখন কারণ যদি উদ্ঘাটন করতে চাই,
এই রিলেটেড অনেক স্টাডি আছে, খুঁজে বের করা যাবে যে তারা কি এক্সপ্লোর করার চেষ্টা করেছে ওয়াই স্ট্রোক ইজ হায়ার ইন মেন দ্যান ইন উইমেন। অনেক ফ্যাক্টর আছে যেগুলো পুরুষদেরকে এই স্ট্রোকের দিকে ঠেলে দেয়, যেমন হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকও কিন্তু মেলদের বেশি, মেল পার্সন বা ম্যানদের বেশি হয় দেন উইমেন। আবার কিছু কিছু ডিজিজ আছে, কিছু কিছু সেগুলো আবার মহিলাদেরও বেশি হয়। যাই হোক, বাংলাদেশে ইট ইজ দ্য থার্ড লিডিং কজ অফ ডেথ অ্যাজ ওয়েল। ঠিক আছে, সারা বিশ্বের মতো গ্লোবালি বাংলাদেশেও এটা তৃতীয় প্রধান কারণ মৃত্যুর। দ্য মর্টালিটি ইজ র্যাঙ্কড 84 in the world by World Health Organization in Bangladesh. The prevalence of stroke is 0.03 in Bangladesh, which was found in hospital-based study. একটা hospital-based study আমি খুঁজে পেয়েছি, সেখানে ওরা দেখিয়েছে যে স্ট্রোকের বাংলাদেশে স্ট্রোকের প্রিভ্যালেন্স হচ্ছে 3%। এটা 2017 সালের একটা স্টাডি, হসপিটাল-বেসড স্টাডি তারা করেছে। The study also found hypertension is the main cause of both ischemic and hemorrhagic stroke. So এই স্টাডিতেই তারা বলেছে যে এই মানে দুইটা স্ট্রোকই, ইস্কেমিক এবং হেমোরেজিক, এই দুইটা স্ট্রোকের জন্য হাইপারটেনশন ওয়াজ দ্য মোস্ট কমন কজ তারা বলেছে, যদিও সেটা আসলে কজ না, এটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর। আচ্ছা, এই এতক্ষণ যে তথ্যগুলো আমি তোমাদেরকে দিলাম, এই তথ্যের মধ্যে কি এমন কোনো নতুন তথ্য আছে যেটা তোমরা আগে জানতা না? এর মধ্যে কি কোনো এডিশনাল তথ্য তোমাদের নলেজ ব্যাংকে যোগ হয়েছে যেটা তোমরা আগে জানতে না, এর আগে যে স্ট্রোক করেছো? ম্যাম, প্রিভ্যালেন্স রেটটা আমরা জানতাম না, সরি, এটা জেনেছি। আরেকবার ম্যাম, একটু বলো। প্রিভ্যালেন্সটা আমরা জানতাম না, যে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে হচ্ছে স্ট্রোকের বর্তমান কি অবস্থা সেটা জানতাম না, এটা জানতে পেরেছি। ওকে, এনিথিং এলস? ওকে, এখন আমরা মেজর টাইপ গুলো দেখি। একটা সেরিব্রাল ভাস্কুলার ডিজিজের মেজর টাইপ হচ্ছে দুটো প্রাইমারি টাইপ, এরপরে আরো কিছু টাইপ আছে, সাব টাইপ আছে। প্রথম টাইপ হচ্ছে সেরিব্রাল ইসকেমিয়া এন্ড ইনফ্রাকশন, মানে হচ্ছে ইসকেমিক স্ট্রোক। দ্বিতীয়টা হচ্ছে হেমোরেজ বা হেমোরেজিক স্ট্রোক। এই সেরিব্রাল ইসকেমিয়া এবং ইনফ্রাকশনের আওতাভুক্ত আরো কিছু সাব ক্লাসিফিকেশন আছে, যেমন ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, সবাই আমরা জানি TIA। আচ্ছা, আরেকটা টাইপ আছে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক থ্রোম্বোসিস, লেকিউমস, এম্বোলিজম। হেমোরেজিক স্ট্রোকের মধ্যে হচ্ছে হাইপারটেনসিভ হেমোরেজ, রাপচার্ড অ্যানিউরিজম এন্ড ভাস্কুলার ম্যালফরমেশন। Cerebral ischemia and infraction. Occlusion lead to sudden severe ischemia in the area of the brain tissue supplied by the occluded artery. যেই আর্টারি অক্লুশন হলো তার করেসপন্ডিং যে ব্রেন টিস্যু, মানে একটা অক্লুডেড আর্টারির দায়িত্বে যে পোর্শন আছে ব্রেন টিস্যু, ডেফিনেটলি সেখানে ইসকেমিক চেঞ্জ আসবে। এটাই হচ্ছে সেরিব্রাল ইসকেমিয়া বা ইনফ্রাকশন। যেমন TIA যদি আমরা বলি, TIA একটা টার্ম, RIND আরেকটা টার্ম, এগুলো সবই ইসকেমিক স্ট্রোকের আওতাধীন। র্যাপিড লাইসিস, লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন, rapid lysis or fragmentation of the occluding material which cause reversal of neurological function within minutes or hours give rise to the clinical picture of a transient ischemic attack which is less than 24 hours. মানে হচ্ছে যখন সেরিব্রাল আর্টারি, যে কোনো আর্টারি অক্লুশন হয় থ্রু অর বাই অ্যাথেরোস্ক্লেরোসিস, অনেক সময় যেটা হয় ন্যাচারালি এই অ্যাথেরোস্ক্লেরোসিস ব্রেকডাউন হয়, খুব দ্রুত লাইসিস, লাইসিস মানে হচ্ছে ব্রেকডাউন। ব্রেকডাউন হওয়ার ফলে অটোমেটিক্যালি
যে সিমটম গুলো ছিল বা যে সাইন গুলো ক্লিনিক্যাল যে সাইন গুলো ডেভেলপ করেছিল সেগুলো অটোমেটিক্যালি রিভার্স হয়ে যায় বা কমে যায় বা চলে যায়, একেবারে উইদিন ফিউ আওয়ার্স, ম্যাক্সিমাম 24 আওয়ার্স। তো এই সিচুয়েশনে যে যে কন্ডিশনটা ডেভেলপ করে এটাকে আমরা বলবো টিআইএ। টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক। বেশিরভাগ সময় দেখা যায় যে 2 থেকে 15 মিনিটের মধ্যেই সেটা রিজলভ হয়ে যায়। সর্বোচ্চ 24 ঘন্টা। 24 ঘন্টা আমরা ধরে রাখি, 24 ঘন্টার মধ্যে একেবারে স্ট্রোকের সিমটম নিয়ে আসে, 24 ঘন্টার মধ্যে আবার ফুল রিকভারি চলে আসে। তো এটাকে আমরা টিআইএ বলবো। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক ক্যান ইনভলভ এনি সেরেব্রাল আর্টারি, যে কোনো যতগুলো সেরেব্রাল আর্টারি আছে যে কোনো সেরেব্রাল আর্টারিতে এই ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক আসতে পারে। সাধারণত যার টিআইএ হয় তার বারবার হয়। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টের দেখা যায় যে অনেকগুলো টিআই এর হিস্ট্রি থাকে। অনেক সময় যেটা দেখা যায় যে ইন বিটুইন অ্যাটাকস, ধরো 2টা বা 3টা অ্যাটাক হলো, এর মাঝখানের সময়টা পেশেন্ট সাধারণত সিমটম ফ্রি থাকে। সে হয়তোবা হিস্ট্রিতে বলবে আমার কিন্তু একবার এরকম প্যারালাইসিস প্রায় হয়ে গিয়েছিল, কয়েক ঘন্টা ছিল তারপর চলে গেছে, তারপর আবার হয়তোবা 1 মাস পরে হয়েছে, কিন্তু ইন বিটুইন সে হয়তোবা বলবে যে আমার ওই ইন বিটুইন যে সময়টা ছিল একটা অ্যাটাকের থেকে আরেকটা অ্যাটাকের মাঝখানে মানে কোনো সমস্যা ছিল না। A stroke may occur after numerous attacks have occurred over a period of weeks or months. এখন এই যে টিআইএ, এটা কিন্তু স্ট্রোকের একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর। অনেক সময় অনেক পেশেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ইসকেমিক যে স্ট্রোক, তারা এরকম হিস্ট্রি দেয় যে আমার এই ধরনের সমস্যা এর আগে অনেকবার হয়েছে, কিন্তু আমি ভালো হয়ে গিয়েছিলাম, কিন্তু এবার আর ঠিক হচ্ছে না। তখন আমরা এই ক্লিনিক্যাল পিকচার দেখে বা এই ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখে অনেকটা বা শুনে পেশেন্টের হিস্ট্রি শুনে আমরা ধারণা করতে পারি হয়তোবা এর আগে তার সেভারাল টিআইএ ছিল, পরবর্তীতে এখন তার স্ট্রোক হয়ে গেছে। When the neurological deficit lasts longer than 24 hours and if it recovers completely in a few days, called reversible ischemic neurological deficit, which is এর একটা নিমোনিক হচ্ছে RIND। এটা আরেকটা সাবটাইপ, সেটা হচ্ছে যে টিআইএ বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের টাইমলাইন হচ্ছে 24 আওয়ার্স। 24 আওয়ার্স এর মধ্যে সে ভালো হয়ে যায়। আর আরেকটা গ্রুপ আছে যারা তার এই নিউরোলজিক্যাল যে ডেফিসিট ছিল সেটা 24 আওয়ার্স এর বেশি থাকে, হ্যাঁ, কিন্তু আবার ফুল রিকভারি চলে আসে উইদিন ফিউ ডেজ এর মধ্যে, 2 দিন বা 3 দিনের মধ্যে দেখা যায় যে সে আবার ভালো হয়ে যায় আগের মতো। এই ধরনের যদি নিউরোলজিক্যাল কোনো কন্ডিশন থাকে সেটাকে আমরা বলবো RIND বা রিভার্সিবল ইসকেমিক নিউরোলজিক্যাল ডেফিসিট। The loss of function that the patient notice and which may be apparent on examination entirely depends on the area of the brain tissue involved in the ischemic process. সেটা আমাদের মনে রাখা জরুরি যে আমরা যে যে ফাইন্ডিংস পাবো, ক্লিনিক্যাল ফাইন্ডিংস পাবো ডিউরিং এক্সামিনেশন, এটা সম্পূর্ণ নির্ভর করবে যে তার কোন আর্টারিতে তার স্ট্রোক হয়েছে এবং সেই আর্টারিয়াল সাপ্লাই, সেই আর্টারির করেসপন্ডিং যে ব্রেন টিস্যু, সেই ব্রেন টিস্যুর কাজ অনুযায়ী, সেই ব্রেন টিস্যু যেই কাজের জন্য রেসপন্সিবল সেই কাজের সমস্যা হবে। আচ্ছা, এরপরে আমরা এমবোলিকটা একটু দেখি। আচ্ছা, এমবোলিক তো সবাই আমার ধারণা তোমরা জানো, এম্বোলিজম সম্পর্কে জানো, তাই না? এম্বোলিজম হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে এম্বোলাই ফরমেশন হয়। এম্বোলাই ফরমেশনের যে প্রসেস সেটাকে আমরা বলবো এম্বোলিজম। আর এম্বোলিক বা এম্বোলাই এটা হচ্ছে ওই সাবস্টেন্স বা ওই প্রসেসের নাম। আচ্ছা, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ স্ট্রোক, embolic stroke. In most cases,
of cerebral embolism, the embolic material consists of a fragment that has broken away from the thrombus within the heart. বেশিরভাগ ক্ষেত্রে ব্রেইনের স্ট্রোক যেটা হয়, ব্রেইনের এম্বলিক স্ট্রোক, এম্বলিজম মানে কি, যে যে কোনো একটা সাবস্টেন্স, অ্যাথেরোস্ক্লেরোটিক সাবস্টেন্স, সেটা খুলে গিয়ে যখন মুভিং অবস্থায় থাকে সেটাকেই তো আমরা এম্বোলাস বলি, তাই না? আর এই যে প্রসেসটা, এই যে ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হয়ে যে ব্লাড স্ট্রিমে যে সে ঘোরাঘুরি করছে, এই প্রসেসটাকে বলা হয় এম্বোলিজম। এম্বোলিজমের ফলে যে এম্বোলাস হার্ট থেকে, সাধারণত এটার মেইন কজ থাকে হচ্ছে হার্ট, প্রাইমারি কজ থাকে হচ্ছে হার্ট। হার্ট থেকে একটা টুকরো, এম্বোলাসের একটা টুকরো, সেটা রক্তের মাধ্যমে যখন সেরিব্রাল সিস্টেমে ঢোকে, সেরিব্রাল আর্টারিয়াল সিস্টেমে প্রবেশ করে এবং সেখানে গিয়ে যে কোনো ব্লকেজের তৈরি করে, তখন সেই স্ট্রোকটাকে আমরা বলবো এম্বলিক স্ট্রোক, এবং এর মূল অরিজিন থাকে হচ্ছে হার্ট থেকে সাধারণত। আচ্ছা, embolism due to fat, tumor cell, fibrocartilage, amniotic fluid or air is rare occurrence. আচ্ছা, কমনলি আসে হচ্ছে হার্ট থেকে, তবে কিছু রেয়ার মানে রেয়ার ইভেন্টও আছে, যেমন অনেক সময় ফ্যাট এম্বোলিজম ডেভেলপ করতে পারে, অনেক সময় টিউমার সেলে ব্রেকডাউন হয়ে ব্লাডে যে টিউমার হয় সেই টিউমার সেলগুলো সেগুলো এম্বোলাস হিসেবে ঘুরে ব্রেইনে এসে ব্রেইনের আর্টারিয়াল মানে ব্লক করতে পারে, বা এম্বোলাস হিসেবে সেটাও রোল প্লে করতে পারে। অনেক সময় ফাইব্রোকার্টিলেজ, অ্যামনিওটিক ফ্লুইড অথবা বাতাস, এগুলো খুব রেয়ারলি হয়, তবে এগুলো এম্বোলাস হিসেবে ক্ষতিগ্রস্ত হতে পারে, মানে ক্ষতি করতে পারে। Of all stroke, those due to cerebral embolism develop most rapidly. স্ট্রোক একটা র্যাপিড বিষয়, কিন্তু তার মধ্যে এম্বলিক যে স্ট্রোক সেগুলো আরো বেশি র্যাপিড। সাধারণত এই এম্বোলাসটা সাধারণত যে কোনো সময়, দিনের যে কোনো সময় অথবা রাতের যে কোনো সময় আসতে পারে। দিনে অথবা রাতে যে কোনো সময় পেশেন্ট এর দ্বারা আক্রান্ত হতে পারে। গেটিং আপ টু গো টু দ্য বাথরুম ইজ এ টাইম অফ ডেঞ্জার। সাধারণত মানে এখানে একটা সিনারিও দেখানো হয়েছে যে সে শুয়েছিল, শুয়ে উঠে হয়তোবা সে বাথরুমে যাচ্ছে, এরকম হিস্ট্রি পেশেন্ট বেশি দেয়, যে আমি শুয়েছিলাম কিন্তু উঠে আমি, নট নেসেসারি টয়লেট, বিষয়টা বোঝানোর জন্য এখানে বলা হয়েছে যে একটা পার্সন যখন শুয়ে আছে, শুয়ে থাকার পরে সে উঠে গিয়ে যখন কোথাও যাচ্ছে, স্পেশালি বাথরুমে যাচ্ছে, এই ধরনের সময়ে বেশিরভাগ সময় দেখা যায় যে এই অ্যাম্বুলেন্স অ্যাটাক হতে পারে। An embolus may produce a severe neurological deficit that is usually temporary. Symptoms disappear as the embolus fragments. এই এম্বলিক স্ট্রোক বেশিরভাগ সময় TIA এর জন্য রেসপন্সিবল হতে পারে। বেশিরভাগ সময় দেখা যায় যে এই এম্বলিক স্ট্রোক গুলো যদি খুব আর্লি স্টেজে আইডেন্টিফাই করা যায়, সেক্ষেত্রে কমপ্লিট রিকভারি সম্ভব। উইদিন 72 আওয়ার্স যদি পেশেন্ট রিপোর্ট করা যায়, এই থ্রোম্বোলাইটিক বা এম্বোলিজম লাইটিক যে ড্রাগ কিছু অ্যাডমিনিস্ট্রেট করে, এটা খুব এক্সপেন্সিভ চিকিৎসা, কিন্তু এটা খুবই ভালো ফল পাওয়া যায়। উইদিন 72 আওয়ার্স এর মধ্যে যদি পেশেন্টকে অ্যাডমিট করা যায় হসপিটালে, এবং এই থ্রোম্বোলাইটিক ড্রাগ যদি অ্যাডমিনিস্টার করা যায়, সেই ক্ষেত্রে ফুল রিকভারি চলে আসে অনেকের ক্ষেত্রে। যেমন আমার নিজের খালা, আমার মায়ের ছোট বোন, ওনার এই স্ট্রোক হয়েছিল উইদিন 70, উনি বোধহয় খুব সম্ভবত 5-6 ঘন্টার মধ্যে হসপিটালে গিয়েছেন, এবং আল্লাহর রহমতে তিনি এখন ফুল রিকভার্ড, একদম ফুললি রিকভার্ড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাকিউনার ইনফ্রাক্ট। এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে? না ম্যাম। ল্যাকিউনার ইনফ্রাক্ট হচ্ছে স্মল পেনিট্রেটিং ব্রাঞ্চেস অফ দ্য সেরিব্রাল আর্টারি, বিশেষ করে মিডল সেরিব্রাল আর্টারি। তোমরা যখন মাস্টার্সে নিউরোলজি পড়বা, অ্যাডভান্স নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, যদি সিআরপি তে তোমরা পড়াশোনা করো, তখন তোমরা এই ডিজিজ গুলো সম্পর্কে আরেকটু ভালো জানবা। এই ল্যাকিউন মানে হচ্ছে ছোট ছোট ছিদ্র, বিশেষ করে সেরিব্রাল আর্টারি, মিডল সেরিব্রাল আর্টারি কিন্তু আমাদের ব্রেইনের একটা বড় অংশ। আমরা পড়বো ইনশাল্লাহ
নেক্সট ক্লাসে এই সেরেব্রাল আর্টারি গুলো সম্পর্কে একটু একটু মনে করার চেষ্টা করব, রিভিউ করার চেষ্টা করব। তো মিডল সেরেব্রাল মধ্যে কি করে বেস অফ দ্য ব্রেইন জুড়ে তারা একটা বৃহৎ অংশ, ব্রেইনের বৃহৎ অংশকে সাপ্লাই করে। তো যেটা হয় যে এখানে এখানে যেভাবে আছে সেভাবে আমি পড়ি তাহলে বোঝা যাবে। স্মল পেনিট্রেটিং ব্রাঞ্চেস অফ দ্য সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি may become occluded and undergo to the infarct. These may be so small or so situated as to cause no symptoms. By the inflammatory process, after clearing the cellular debris, the softened brain tissue is removed. It leaves a small cavity or lacune. There is a strong correlation of the lacuna with hypertension and atherosclerosis and to a lesser degree with diabetes. আচ্ছা, এখানে বলে যে আমাদের যে সেরেব্রাল আর্টারি, বিশেষ করে মিডল সেরেব্রাল আর্টারি যে এরিয়াতে, সেই এরিয়াতে অনেক ছোট ছোট ব্রাঞ্চ আছে, পেনিট্রেটেড একেবারে বিভিন্ন ছড়িয়ে পড়ে। অনেক সময় দেখা যায় যে যারা ক্রনিক হাইপারটেনশনে ভোগে, বিশেষ করে ক্রনিক হাইপারটেনশন এবং ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে ওই যে ছোট ছোট যে ব্রাঞ্চ গুলো আছে সেখানে ছোট ছোট ইনফ্রাক্ট হয়, খুব ছোট ছোট ব্লক তৈরি হয় এবং সেই ব্লকের কারণে ছোট ছোট এরিয়াতে কি হয়, ড্যামেজ হয়। কিন্তু এরিয়াগুলো এত ছোট যে তারা সাধারণত ইমিডিয়েটলি কোনো ধরনের সিমটম ক্রিয়েট করে না, কিন্তু এই ছোট 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 ড্যামেজ হতে 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 এক সময় সেটা হিউজ ড্যামেজের মানে একটা ওয়াইড রেঞ্জের ড্যামেজ সৃষ্টি করে এবং প্রত্যেকটা ছোট ছোট ড্যামেজ হচ্ছে এক একটা ছোট ছোট ছিদ্রের মতো। ছিদ্র মানে হচ্ছে ল্যাকিউন। যেহেতু আমরা জানি যে যে কোনো জায়গায় যে কোনো ধরনের সমস্যা হলে সেখানে একটা ইনফ্লামেশন এবং ফলের যে সেলুলার ডার্বিস গুলো তৈরি হয়, সেই ডার্বিস গুলোকে বডি অটোমেটিক্যালি রিমুভ চাইবে। সো ওই রিমুভ যখন করে তখন সেখানে ছোট ছোট ছিদ্রের জন্ম হয় এবং এমআরআই করলে এই ল্যাকিউনার ইনফ্রাক্ট খুব সুন্দরভাবে দেখা যায় যে যখন এটা খুব হিউজ পরিমাণে হয়। যখন অনেক বেশি পরিমাণে হয় তখন সেটা বিভিন্ন ধরনের সিমটম মানে স্ট্রোকের সিমটম পেশেন্ট নিয়ে আসে আমাদের কাছে। সো সেটাকে আমরা বলি ল্যাকিউনার ইনফ্রাক্ট। মূলত আনকন্ট্রোল হাইপারটেনশনে যারা ভোগে তারা হচ্ছে এই ল্যাকিউনার ইনফ্রাক্ট ডেভেলপ করার জন্য খুব বেশি রিস্কে থাকে। তো আজকে আমার মনে হয় এখানেই শেষ করে দিই। ইনশাআল্লাহ আগামীকাল বাকি যে টপিক সেটা আমরা আলোচনা করব। তোমরা একটু ব্রেইনের সার্কুলেশনটা একটু ভালো করে দেখে এসো, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ব্রেইনের সার্কুলেশন একটু ভালো করে পড়ে এসো, তারপর আমরা এটার এভিডেন্স বেসড ট্রিটমেন্টও করবো ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? যতটুকু দেখালাম, যতটুকু জানালাম, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।